তো গুণগত রসায়নের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো এখন সলভ করব, মানে যেগুলো অ্যাটলিস্ট বোর্ডে আসছে বা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, শুধু সেগুলোই করব। মানে এই ক্লাসটা করলে আর বাড়তি প্র্যাকটিস করা লাগবে না। তাহলে প্রথম প্রশ্ন কি, সোডিয়াম কার্বনেট এর দ্রাব্যতা গুণফল এত বলতে কি বোঝায়? আচ্ছা, তো সোডিয়াম কার্বনেটের দ্রাব্যতা গুণফল আমরা কি লিখলাম? সোডিয়াম কার্বনেট ভাঙলে কি তৈরি হয়? এখান থেকে কি কি লবণ পাই আমরা? লবণ থেকে কি আয়ন পাই? Na প্লাস কয়টা পাবো? এদিক দুইটা দেখতেছি না, দুইটা পাবো। প্লাস এখানে কি কার্বনেট 2 মাইনাস, এটা একটা পাবো। তার মানে এটার ঘনমাত্রা যদি S হয়, এটার ঘনমাত্রা কত হবে? আগে এটা 2 আছে না, সো 2S, এইটার কত S। এখন দ্রাব্যতা গুণফল বলতে বোঝায় কি, তোমার এদের আয়নগুলোর যে এইটার দ্রাব্যতা গুণফল বা KSP বলতে বোঝায় যে এর যে আয়নগুলো আছে, Na প্লাসের যে ঘনমাত্রা, আয়নগুলোর কি বলবা? ঘনমাত্রা। আয়নগুলোর ঘনমাত্রার আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি পাওয়ার সহ, সঠিক ঘাত সহ। এখানে 2 বসলো কেন? কারণ এই যে এখানে 2 আছে তাই। তো এইটা হচ্ছে সঠিক ঘাত সহ এদের ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। ওকে, এইটা সমান সমান কত দিছে কোয়েশ্চেনে? 8.7 ইন্টু 10⁻⁻6। তো তোমরা প্রথমে লিখবা হচ্ছে সংজ্ঞা। এই যে ব্যাখ্যাটা দিলাম না, এটা মুখস্থ করার দরকার নেই, এটা দেখে তোমরা সংজ্ঞাটা লিখবা। কীভাবে লিখবা? যে এইটা একটা কি স্বল্প দ্রবণীয় লবণ। ওকে, তো ফার্স্ট অফ অল এই কথাটা থাকবে যে স্বল্প দ্রবণীয় লবণ, এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ। এই স্বল্প দ্রবণীয় লবণের আয়ন সমূহ কি কি দেখো তো? লবণ ভেঙে এই একটা সোডিয়াম আয়ন পাইছি, একটা কার্বনেট আয়ন পাইছি। তো এই স্বল্প দ্রবণীয় লবণের এই যে দুইটা আয়ন আছে, আয়ন সমূহের ঘনমাত্রা, শুধু ঘনমাত্রা না, ঘনমাত্রা উইথ এর পাওয়ার থাকা লাগবে, যে পাওয়ার সহ গুণ। পাওয়ার কই আছে? যেখানে দেখো পাওয়ার আছে, পাওয়ার সহ এদের ঘনমাত্রার যে গুণফল। ঘনমাত্রা মানে কি? মোল পার লিটার, কিন্তু সেটাই তো মোল পার লিটারে যে পাওয়ার সহ এখানে গুণফল, সেটাই হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। এই জিনিসটা কনস্ট্যান্ট। কখন কনস্ট্যান্ট থাকে? যখন তোমার টেম্পারেচার ফিক্সড থাকে। এটা বলবা যে টেম্পারেচার ফিক্সড থাকবে, কনস্ট্যান্ট, এটাকেই বলে দ্রাব্যতা গুণফল। এরপর তোমার কোয়েশ্চেনে বলছে কি সোডিয়াম কার্বনেট। তো এখানে লিখবা যে সোডিয়াম কার্বনেট ভেঙে এই দুটো আয়ন তৈরি হয়, আর এই দুটো আয়নের ঘনমাত্রার হচ্ছে গুণফল উইথ পাওয়ার সমান সমান এত। তার মানে এটা বুঝায়। শেষ, এটার অ্যান্সার লেখা শেষ। এটুকু লিখলেই হয়ে যাবে, যা যা লিখছি। এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। হাইড্রোজেনের বর্ণালী রেখার উৎপত্তি ব্যাখ্যা করো। কয়েকবার আসছে। আচ্ছা, তো এইটা তোমার মেইনলি আসছে কি বোরের যে পস্টুলেটসগুলো ছিল, বোর মডেল থেকে এটা আসছে। ঠিক আছে, বোর মডেল অনুসারে কি হাইড্রোজেন অ্যাটমটা যেরকম মাঝখানে থাকে নিউক্লিয়াস, এর চারপাশে এরকম কক্ষপথ থাকে। এই কক্ষপথে ইলেকট্রন কখনো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কি বিকিরিত হয়? শক্তি, আলোক শক্তি বিকিরিত হয়। আর নিম্ন থেকে উচ্চতে গেলে কি হয়? আলোক শক্তি শোষণ হয়। আর এই দুইটা শক্তি স্তর, এইটা আর এটার যে শক্তির পার্থক্য ডেল ই ইকুয়ালস টু আমরা কি জানি? hc/λ। এই ল্যামডা ভ্যারি করে, তাই আমরা বিভিন্ন রকমের বর্ণালী দেখতে পাই। সেটা হচ্ছে তোমার এই হাইড্রোজেন বর্ণালী। তো কীভাবে উৎপত্তি হয়? যখন হচ্ছে কি ইলেকট্রন এই যে উপরের শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে আসে, বা নিচে শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ বা বিকিরণ করে। এই শক্তির পার্থক্য সমস্যা আমরা জানি এইটা, এখান থেকে আমরা যে ল্যামডা পাই। তাই বিভিন্ন রকমের ল্যামডার জন্য বিভিন্ন বর্ণ পাই, এরকম আলাদা আলাদা বর্ণ একসাথে মিলে বর্ণালী তৈরি করে। শেষ। আর কোন মডেল অনুসারে? বোর মডেল অনুসারে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন কি, দ্রবণে একটু পড়ে দেখো তো কি বলছে। দ্রবণে কীভাবে সালফেট আয়ন শনাক্তকরণ করা হয়? আচ্ছা, আমাদের এটা আয়ন শনাক্তকরণ থেকে আসছে। সালফেট আয়ন শনাক্তকরণ করা হয়। তোমরা মনে রাখবা যে সালফেট আয়ন শনাক্তকরণ করা হয় বেরিয়াম নাইট্রেট দিয়ে। ধরো তোমার কাছে এই একটা পাত্র আছে, এরকম আমরা সাধারণত ল্যাবগুলোতে এরকম টেস্ট টিউবে নিই। টেস্ট টিউবে তোমার ধরো এখানে সালফেট আয়ন আছে স্যাম্পলের মধ্যে, এখন আমরা ঠিক জানি না। এর সাথে তুমি এখানে অ্যাড করবা, ধরো এই যে তোমার কাছে আরেকটা পাত্র নিলা, এটার মধ্যে তোমার আছে হচ্ছে বেরিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ। ঠিক আছে, এই বেরিয়াম নাইট্রেট দিয়ে যে শনাক্তকরণ করা হয় সেটা এখানে দেখলে বুঝবা। NO3 এই বেরিয়াম নাইট্রেটটা আমরা এটার ভিতরে ঢেলে দিই।
তার মানে এখানে রিয়াকশনটা কি হচ্ছে দেখো তো, সালফেট আয়ন আমি শনাক্তকরণ করতেছি। সো এই যে সালফেট এর সাথে, এটা কিন্তু জলীয় দ্রবণ তাই না, এই যে এই দেখো পানির মতো, পাউডার না কিন্তু, এর সাথে যোগ করছি কি শনাক্তকরণের জন্য বেরিয়াম নাইট্রেট। এটাও জলীয়, কারণ এখানে দেখো জলীয় এই দুটো বিক্রিয়া করলে কি হবে, তোমার এই ডান সাইডে বেরিয়াম সালফেট অদক্ষেপ হয়ে যাবে, মানে সলিড, এই জিনিসটা কিন্তু সলিড। তো বিক্রিয়া দিলে এরকম দেখবা যে বিক্রিয়ার মধ্যে এরকম বেরিয়াম সালফেটের সলিডগুলো এরকম আলাদা আলাদা দেখা যাইতেছে, আর উপরে ধরো এরকম পানি আছে। সলিড যে অদক্ষেপ পড়ে গেছে, এই সলিডটা কিসের, বেরিয়াম সালফেটের। সো বেরিয়াম সালফেটকে আমরা যে বুঝতে পারলাম যে সলিড দেখে যেখানে বেরিয়াম সালফেট আছে। আর এই যে সলিডটা পড়বে এটার কালার হবে তোমার সাদা, সাদা কালারে আমি ছবিতে আঁকাই দিছি, দেখো সাদা কালার, এটা হচ্ছে সাদা। তো এখন আমরা সাদা সলিড পাইলাম, এরপর কি করবা, আরেকটা ধাপ আছে কিন্তু, তার জন্য আগে এটা একটু ছোটো করে নিই। হ্যাঁ এবার ঠিক আছে। এবার যেই এখানে তুমি যেই এইটুক পাইলা, প্রথম ধাপ এটা গেল। এরপরে এই বেরিয়াম সালফেটকে তুমি বিক্রিয়া দিবা HCl দিয়ে, HCl এর মধ্যে ঢেলে দিবা। ধরো এখন তোমার কাছে এই আরেকটা এইটা নিবা, নিলা, নিয়ে এইটার সাথে এই যে HCl, এটার ভিতরে ধরো HCl আছে, HCl এর মধ্যে এটাকে ঢেলে দিলে দেখবা যে এটা HCl এও মিক্স হচ্ছে না। তার মানে HCl এটা কি হবে, অদ্রবণীয়, দ্রবণীয় না, অদ্রবণীয়, মিক্স হচ্ছে না। HCl এর মধ্যেও তুমি এরকম দেখবা যে এটা নিচের মধ্যে আলাদা হয়ে পড়ে আছে, এই যে HCl তার মাঝে এটা এরকম আলাদা আলাদা হয়ে আছে, মানে পড়ে থাকবে না কিন্তু ঘোলা হয়ে থাকবে আর কি। যেহেতু মিক্স হয়নি তার মানে তুমি বুঝে গেছো এখানে কি আয়ন ছিল, বলো, সালফেট আয়ন ছিল। শেষ। এইভাবে কাকে দিয়ে আমরা শনাক্তকরণটা করলাম, বেরিয়াম নাইট্রেট দিয়ে। আচ্ছা, ইউভি রশ্মির দ্বারা জাল টাকা কিভাবে শনাক্তকরণ করা হয়, তো কীভাবে হয় তোমাকে ঘটনাটা বুঝাই। ধরো এটা তোমার একটা আসল টাকা, ঠিক আছে, এই টাকার মধ্যে এখানে অণু থাকে, এক টাইপের অণু থাকে, সেটা কি, ফসফর। তো এটা ধরো সেই বড় করে দিলাম ফসফরকে, এই যে সে ফসফর অণু, এটা ধরো হচ্ছে এই ইলেকট্রনিক ডায়াগ্রাম। ফসফর অণুর মধ্যে তুমি যখন ইউভি রশ্মি দিবা তখন যেটা হবে, নিচে শক্তি স্তর থেকে ইলেকট্রন এই যে উপরে শক্তি স্তরে চলে আসবে, যদি তুমি এখানে ইউভি দাও। ধরো যে এখান থেকে আসতেছে, ঠিক আছে, এখান থেকে আসতেছে, আসার পরে কি হবে, এখান থেকে এটা আবার নিচে নেমে আসবে, যেহেতু ও তো এক্সাইটেড অবস্থা থাকতে চাবে না, তো নিচে নেমে গেলে কী হবে, ও শক্তি বিকিরণ করবে। এই শক্তিটা কি, তোমার দৃশ্যমান বর্ণালী দেয়। এই শক্তি যে ল্যামডা হয়েছে, ডেল ই সমান সমান hc/λ, যে ল্যামডাটা তুমি এখান থেকে পাও এই ডেল ইর কারণে, সেটা হয় দৃশ্যমান। এই রেঞ্জে থাকলে আমরা এরকম আমাদের বিভিন্ন হিসাব আছে আর কি, যে কোনটার জন্য কোন কালার পাবো, তো সেই হিসেবে আমরা তখন তোমার এই বুঝতে পারি। যদি এইরকম না পাই তাহলে সেটা জাল টাকা, আর যদি এরকম পাই তার মানে সেটা আসল টাকা। আর এই যে রশিটা বের হইল না দৃশ্যমান, এটাকে তোমার বলে ফ্লোরেসেন্স, FLUORESCENCE, বা প্রতিপ্রভা। এই ওয়ার্ডগুলো যাতে তোমার খাতায় থাকে। আরেকটা জিনিস যদি তোমরা জেনে রাখো MCQর খাতিরে, যে ইউভি রশ্মির যে এই তোমার রেঞ্জ, এটা কত, 230 থেকে 375 ন্যানোমিটার। এই জিনিসগুলো যদি লিখে দিয়ে আসতে পারো তাইলে না। আচ্ছা, দ্রাবকতা বা দ্রাব্যতা, এটার উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো, এটা আমাদের পরবর্তী কোয়েশ্চেন। সো দ্রাব্যতা মেনলি কাকে বলে, আগে সংজ্ঞাটা লিখে দিবা প্রথম প্যারাতে। এই ধরো তোমার কাছে একটা দ্রাবক আছে, মানে পানি, এটা হচ্ছে আমাদের পানি। পানি কত গ্রাম নিবা, 100 গ্রাম। সো 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবকে তুমি এখন দ্রব্য দিতেছ বা লবণ ধরো। সো দ্রব্য যত গ্রাম দিছ, দিলে এই দ্রবণটা কি হয়ে গেছে, এখন সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। কারণ দ্রব্য প্লাস দ্রাবক, এটা তো মনে আছে না, দ্রব্য প্লাস দ্রাবক মিলে কি হয়, দ্রবণ। এই দ্রবণটা যখন তোমার সম্পৃক্ত হয়ে গেছে, যদি হয় ধরো 5 গ্রাম দিলে এই দ্রবণ সম্পৃক্ত হয়ে গেছে, তাহলে এই 5 গ্রামকে এই দ্রবের দ্রাব্যতা বলে। আর এই দ্রাব্যতা নির্ভর করে টেম্পারেচারের উপর, তাই টেম্পারেচার ফিক্সড হতে হবে।
ধরো 25 ডিগ্রিতে দ্রাব্যতা একরকম, 30 ডিগ্রিতে একরকম, তাহলে সংজ্ঞা লিখবা কেমনে, যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দিলে দ্রবণটা সম্পৃক্ত হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। শেষ, এই অ্যামাউন্টটাকে ধরো 5 গ্রাম দিলে হইতেছে, তাহলে 5 হচ্ছে দ্রাব্যতা, যদি 10 গ্রাম দিলে হয় তাহলে 10 হচ্ছে দ্রাব্যতা। আই থিঙ্ক আমার এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব, কোশ্চেনে বলছে কি চাপের প্রভাব, তো চাপের আমাদের প্রভাব আছে কিনা নাই বলো তো? চাপের কোনো প্রভাব নাই, কিন্তু এটা হচ্ছে তোমার মেইনলি তরল আর কঠিনের উপর চাপের প্রভাব নাই। কেন? কারণ চাপ বাড়াইলে কিন্তু তরল আর কঠিনের আকার চেঞ্জ হয় না, কিন্তু যেটার আকার চেঞ্জ হয় সেটা হচ্ছে কি গ্যাস, গ্যাসের আকার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে দ্রাব্যতার উপর তোমার চাপের প্রভাব নাই তরল বা কঠিন পদার্থের, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব আছে, গ্যাসের বেলায় আছে। আর এটা হচ্ছে তোমার হেনরির সূত্র দিয়ে মিলিয়ে ব্যাখ্যা করা হয়। এত বেশি তোমার জানা লাগবে না, শুধু হেনরি লিখে দিবা যে হেনরির সূত্র। হেনরির সূত্র কি বলছে? এই দ্রাব্যতা মানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই দ্রাব্যতা চাপের সমানুপাতিক, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে, কমলে কমবে। এই জিনিসটার এক্সাম্পল তোমরা বাস্তবে যে কোথায় দেখো বলো তো? একটা এক্সাম্পল তোমাদের মাথায় আসে কিনা দেখো তো। আচ্ছা, রেকর্ড হয়নি জিনিসটা। এটা হচ্ছে তোমার এই এক্সাম্পল, বাস্তব উদাহরণ কিন্তু এই যে কোক, এই কোকের মধ্যে আমরা উদাহরণটা কিন্তু দেখতে পাই বাস্তবে। কেন এটা কোকের মধ্যে পাই? দেখো, তোমরা যখন বোতলের ভিতরে থাকে, এই যখন বোতলের ভিতরে থাকে তখন কিন্তু চাপ অনেক বেশি থাকে, তাই কার্বন ডাইঅক্সাইডের আমরা দেখছি কি দ্রাব্যতা সমানুপাতিক, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে। তো কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে থাকে কোকের ভিতরে, বোতলের ভিতরে। যখন মুখটা খুলে দিলা তখন কি হইল? চাপ কমে গেল, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর বেশি রাখতে পারবে না। তখন কি করে? সেগুলো যে বুদবুদ হিসেবে বাইর করে দেয়, দেখছো বের হয়ে যাইতেছে যে, এই যে এখানে বাইর করতেছে। এটা হচ্ছে তোমার এক্সাম্পল। তাহলে দ্রাব্যতা বেসিক্যালি নির্ভর করে কেবল গ্যাসের ক্ষেত্রে, কঠিন আর তরলের ক্ষেত্রে করে না। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, এফআইআর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা বরিশাল বোর্ডে 25 সালে আসছে। এফআইআর মানে কি? এফআইআর হচ্ছে তোমার ফার আইআর, মানে আইআর এর বিভিন্ন টাইপ আছে তো, নিয়ার আইআর, এইভাবে ফার, ফেয়ার লিখলাম কেন, ফার আইআর হচ্ছে তোমার এফআইআর। এই এফআইআরটা কি করে? এটা তোমার আমাদের যে স্ক্রিন আছে না, এই স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছ তো আশা করি, এর ভিতরে এভাবে প্রবেশ করতে পারে। কত সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে জানো? প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত তোমার স্ক্রিনের ভিতরে প্রবেশ করতে পারে। আর আমাদের এই যেহেতু 4 সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, তাই এটার মাধ্যমে ফার্স্ট অফ অল আমাদের দেহে উষ্ণতা দেয়। উষ্ণতা মানে বুঝছো, হিট বা তাপ, একটু উষ্ণতা দেয়। আর এরপরে কি করে? তোমার রক্তে, ব্লাডের মধ্যে যে হোয়াইট ব্লাড সেল আছে, ধরো এটা তোমার একটা, আচ্ছা এইটাকেই দেখাই, এই যেখানে ধরো তোমার এই যে রক্ত কণিকা, এই যে এটার মধ্যে ব্লাডের মধ্যে কি থাকে? ডাব্লিউবিসি থাকে না, হোয়াইট ব্লাড সেল, তারপর আরবিসি, রেড ব্লাড সেল, প্লাটিলেটস, এগুলো থাকে না। তো ডাব্লিউবিসি এর পরিমাণ বাড়ায়। আর ডাব্লিউবিসি কি করে? তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিভাবে বাড়ায়? এই যে হোয়াইট ব্লাড সেল যে আছে, এ তোমার জীবাণুকে অ্যাটাক করে। কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করলে এ গিয়ে সে জীবাণুটাকে গিয়ে অ্যাটাক করে। আর যেহেতু জীবাণুকে অ্যাটাক করতেছে, তার মানে আমাদের রোগ হচ্ছে না, আর এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইতেছে। সো এইভাবে তুমি যে ফার আইআর রশ্মি দাও, এ আমাদের রক্তের মধ্যে আমাদের দেহের মধ্যে 4 সেন্টিমিটার প্রবেশ করতে পারে। আর 4 সেন্টিমিটার প্রবেশ করার পর এ আমাদের আরেকটা জিনিস করে, যে ডাব্লিউবিসি এর পরিমাণ বাড়ায় রক্তে, হোয়াইট ব্লাড সেল। আর হোয়াইট ব্লাড সেল কি করে? জীবাণুর সাথে তোমার যুদ্ধ করে জীবাণুকে ধ্বংস করে। তার মাধ্যমে কি হয়? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এভাবে যদি ব্যাখ্যা করে দিতে পারো তাহলেই ফুল মার্কস পাবা। এফ উপশক্তি স্তর 7টি অরবিটাল ধারণ করতে পারে। আচ্ছা, তোমার উপশক্তি স্তর কি কি আছে দেখো তো। এস, পি, ডি, এফ। এস কি 0, পি কি 1, ডি কি 2, এফ কি 3। এখন যেটা তোমার 0 সেটা এস। আচ্ছা, এটা নিচে নিয়ে আসি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলো যখন লিখবা সেগুলো হবে তোমার অরবিটাল। এটাতে তাহলে 0 থাকবে। এটাতে কি হবে? -1, 0, +1। এটাতে কটা অরবিটাল থাকে? -2, -1, 0, 1, 2। এবং এটাতে কটা থাকে? -3, -2, -1, 0, 1, 2। দেখছো এইভাবে হয়। তাহলে এখানে টোটাল কয়টা পাইলা? 7টা। এখানে কয়টা? 5টা। এখানে 3টা।
আর এখানে কয়টা পাইলা? একটা পাইলা। তো এইভাবে এফ উপশক্তি স্তর টোটাল তোমার 60টা ভাগে ভাগ হয়ে থাকে। এইভাবে দিলে এইভাবে তোমার 60টা করা লাগবে এখানে ভাগ, ঠিক আছে? 1 2 3 4 বেশি বড় করে ফেলছে যদিও, এই যে শেষ 7টা, এটা হচ্ছে এফ। যদি ডি বলে, ডি হলে এরকম 5টা, পি বললে 3টা, পি এক্স পি ওয়াই পি জেড। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা সাধারণ নিয়মে ব্যতিক্রম করে। ক্রোমিয়াম বা কপার এটা অনেক সময় আসে, এই দুইটাই আসে। কাহিনীটা কি আসে ক্রোমিয়ামেরটা দেখি। ক্রোমিয়ামের কত? 24 না? তো 24 এটা মুখস্থ রাখবো। ক্রোমিয়ামের যদি 24 হয় তাহলে প্রথম 18টা কী হবে? আর্গনের মতোই হবে। আর্গনের মতো প্রথম 18টা দিলাম। এরপরে তোমার আছে হচ্ছে 4s3d। তো 18টা হয়ে গেল। 18টা হইলে 24 হইতে 18 থেকে আর কতগুলো লাগে? 2 হলে 20 হয়, তো 6টা লাগে। 4s এ কয়টা বসতে পারে? 2টা। এরপরে 3d থেকে তাহলে আর বাকি কয়টা থাকে? থাকে হচ্ছে 4টা। এরকম হওয়ার কথা ছিল না? আউফবাউম নীতি অনুযায়ী আগে কম শক্তি সম্পন্ন অরবিটাল 4s এ প্রবেশ করছে, তারপরে বেশি অরবিটাল। এটা হওয়ার কথা ছিল, বাট এটা কি হয়েছে? না। বাস্তবে হয় কি, এখানে হয় তোমার 3d5, এখানে 4s1 হয়ে যায়। বুঝছো কেন হয়? কারণ এই 3dতে তোমার কয়টা অরবিটাল থাকে? 5টা থাকে এরকম। তো 5টা এইভাবে থাকতে চায়, 4s একটা থাকে, তো এইভাবে থাকতে চায়। এই অর্ধপূর্ণ, এটা কি অর্ধপূর্ণ? অর্ধপূর্ণ, এই অর্ধপূর্ণ বা পরিপূর্ণ দুইটা আছে, ঠিক আছে? এই অবস্থায় কি হয়? ইলেকট্রনগুলো, এই তোমার এই যে মলিকিউল আছে ক্রোমিয়াম, এর স্টেবিলিটি বেশি হয়। তাই এই স্টেবিলিটি অর্জনের জন্য ইলেকট্রনগুলো এইভাবে থাকে। তাই যেহেতু আউফবাউ নীতি মানে নাই, এই জন্য কিন্তু এ ব্যতিক্রম। কপারের ক্ষেত্রেও সেম হয়। ব্যাখ্যা করো, দেখো তো তোমরা পারো কিনা কপার। আমি দেখাইতেছি, তুমি নিজে একটু পজ করে করার ট্রাই করো। কপার 29 ক্ষেত্রে কী হবে? এই যে আর্গন 18 দিলাম, সেমভাবে 4s আর 3d। 4s এ কত বসবে? 2। 18 আর 2 কত হইলো? 20 হয়ে গেল। আর 29 হইতে আর কত লাগে? 9। এই যে 9। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না, অ্যাকচুয়ালি হয় 3d10 4s1। এটা পরিপূর্ণ, এটা অর্ধপূর্ণ। কারণ কি? স্টেবিলিটি অর্জন। শেষ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, প্রতিটি মৌলের বর্ণালী রেখা স্বতন্ত্র কেন? আচ্ছা, তাহলে এই ধরো এখানে একটা মৌল আছে, এদিকে আরেকটা মৌল আছে। এখন দুইটা মৌল যখন তোমার আলাদা আলাদা আছে, বর্ণালী কখন পাই? এই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন সে শক্তি বিকিরণ করে, বা উল্টা নিম্ন থেকে উচ্চতে গেলে তখন শক্তি শোষণ করে। তো এই যে দুইটা শক্তি স্তরের এখানে পার্থক্য, এই শক্তি স্তর আর এই শক্তি স্তর, এই দুইটার পার্থক্য, এই দুইটা শক্তি স্তরের এনার্জির পার্থক্য কি? ডেল ই না? সমান সমান কি? hc/λ। এটা ধরো, এটা হচ্ছে তোমার একটা অণু, এটা আরেকটা অণুতে যদি আসো, আরেকটা মলিকিউলে যদি আসো, এটা যে দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য, দুইটা ডিফারেন্ট হবে না? দুইটা মলিকিউলের জন্য শক্তির পার্থক্য যদি ডিফারেন্ট হয় তাহলে এই ল্যামডাটাও ডিফারেন্ট হবে না? আর ডিফারেন্ট ল্যামডা পাওয়া মানে বর্ণালী রেখাটা ডিফারেন্ট হবে। সো ল্যামডা ডিফারেন্ট পাইতেছ, তাই বর্ণালীও ডিফারেন্ট পাইতেছ। শেষ। পরবর্তী হচ্ছে কি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা NaCl এর দ্রাব্যতা 36 বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, সোজা ভাষায় বুঝাই দিই আগে যে কি বোঝাচ্ছে। টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। পানি নিছো, পানি কতটুকু নিছো? H2O 100 গ্রাম। এই 100 গ্রাম পানিতে দ্রাব্যতা 36, মানে NaCl দিতে পারবা 36 গ্রাম। দিলে কি হবে? এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। শেষ। এটাই বুঝায়। তার আগে তোমার লিখতে হবে হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা। সংজ্ঞাটাও এই ঘটনা থেকেই তোমার বুঝায় লিখতে হবে। কেমনে বুঝাইতেছি দেখো। নির্দিষ্ট তাপমাত্রায়, যেখানে 25 ডিগ্রি সেলসিয়াস, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে কোনো দ্রব্য, এই যে কোনো দ্রব্য যত গ্রাম নিলে এই দ্রবণটা সম্পৃক্ত হয়, ততকে, এই যে 36, এই যে এইটা, ততকে এই দ্রবের এই টেম্পারেচারের দ্রাব্যতা বলে। যদি এখানে 36 না লিখতে যদি 25, তাহলে কি বলতা? যে এখানে 36-এর জায়গায়
25 গ্রাম দিলে দ্রবণটা আমার কি হবে, সম্পৃক্ত হবে। সম্পৃক্ত হওয়া কিন্তু মাস্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি বিশুদ্ধ NaCl এর কেলাসনে HCl ব্যবহৃত হয় কেন? ও আচ্ছা, এটা কিন্তু যে সময়ন প্রভাব, তোমাদের KSP KIPH যে টপিকটা আছে সৃজনশীলের, সেখানে কিন্তু সময়ন প্রভাব হিসেবে এটা আছে। সময়ন কেমনে দেখো, পানিতে তুমি যখন NaCl দাও, সে ভেঙে Na প্লাস Cl মাইনাস আয়ন হিসেবে পরিণত হয়। যখন HCl কে দাও, সেও ভেঙে ভেঙে তোমার H প্লাস আর Cl মাইনাস হিসেবে পরিণত হয়। এই দুইটাতেই সমআয়ন কি ক্লোরিন না, তো সমআয়ন। এই সমআয়ন প্রভাবের কারণে তোমার এই পাত্রে যে দ্রবণ আছে, এই দ্রবণের মধ্যে থেকে NaClটা ধরো নিচে এরকম আলাদা হয়ে যায়, NaCl এর এরকম অধক্ষেপ পড়ে, এই যে NaCl এর অধক্ষেপ বা কেলাস পড়ে। তাই আমরা এখানে কেন HCl ইউজ করি? HCl আমার এই ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা তোমার কি সময়ন প্রভাব কাজ করে, এই সময়ন প্রভাব কাজ করার কারণে এর দ্রাব্যতাকে কমায় দেয়। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আগেরটার মতো আগেরটার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা হচ্ছে সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতা যে হ্রাস পায় কেন সেটা ব্যাখ্যা করতে বলছে। আগের এক্সাম্পলটাকে আমরা আবার যদি টেনে নিয়ে আসি, আমরা দিয়েছিলাম কি NaCl, একে ভাঙলে কি পাইতেছিলাম Na প্লাস Cl মাইনাস, HCl কে ভাঙলে কি পাইতেছিলাম H প্লাস Cl মাইনাস। দুইটার মধ্যে আমার সময়ন কি ক্লোরাইড সময়ন। এখন তোমার দেখতে হবে যে এইটাতে আমার সাম্য ধ্রুবক কে সমান সমান কি, উৎপাদ ভাগ বিক্রিয়ক, তাই না? তো এখানে উৎপাদ হচ্ছে যে Na প্লাসেরটার ঘনমাত্রা আর এখানে কি Cl মাইনাসের ঘনমাত্রা ডিভাইডেড বাই এখানে NaCl। কারণ এইটার ক্ষেত্রে এইটার এটা তোমার কমে আসবে, লেস দেন এই যে কে আছে এটার থেকে কমে যাবে। কেন কমে যাবে ব্যাখ্যা করতেছি, দাঁড়াও। এটা পুরো তো তোমার লাসাতলিয়া নীতির মতো, সাম্যাবস্থা বাম দিকে সরে আসে। এই যে দেখো, যখন তোমার এই দুটি বিক্রিয়ার দিকে একটু তাকাও, যখন তোমার এই যে ডান দিকে এটার পরিমাণ বেড়ে যাইতেছে, তখন সাম্যাবস্থা কি বাম দিকে সরে যাবে না? ঘনমাত্রা যখন বেড়ে যাইতেছে এইদিকে, এই যে উৎপাদের ঘনমাত্রা বাড়লে কি হয়, বিক্রিয়া এইদিকে যাইতে চাবে। এইদিকে যাইতে চাইলে তোমার এখান থেকে স্বভাবতই তোমার যে Na প্লাস আছে, Na প্লাস না, এই যে Cl মাইনাস যে দুইটা আছে, এদের ঘনমাত্রা তখন আমাদের তাই কমিয়ে আনতে হয়। সো Cl মাইনাস যে কমন আয়ন আছে তার ঘনমাত্রা কমায় আনতে হবে, শুধু সাম্যাবস্থা রক্ষা করার জন্য। কারণ এটার পরিমাণ বাড়লে কি সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে, আমরা চাচ্ছি না যে বাম দিকে সরে যাক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি যে সালফেট আয়ন শনাক্তকরণে বেরিলিয়াম ক্লোরাইড অপেক্ষা বেরিয়াম নাইট্রেট উত্তম কেন? আচ্ছা, এই সালফেট আয়ন শনাক্তকরণে আমরা কি ব্যবহার করি সেটা কিন্তু আগেরটাতে বলছিলাম। আগে একটা খ নম্বর কোয়েশ্চেনে দেখো যে দেওয়া ছিল যে সালফেট আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমরা বেরিয়াম নাইট্রেট ইউজ করি। বেরিয়াম নাইট্রেট ইউজ করলে আমরা এখান থেকে বেরিয়াম সালফেট পাই। এই বেরিয়াম সালফেটের তোমার হচ্ছে কি সাদা অধক্ষেপ পড়ে, এটা দেখে এরপর এটাকে তোমার HCl এর সাথে দিই, কাহিনী আছে আর কি। কিন্তু এই সাদা অধক্ষেপ দিয়ে আমরা বুঝতে পারি কি, এই সাদা অধক্ষেপটা পাইছো মানে তোমার এখানে এই সালফেট আয়ন ছিল। কিন্তু কোয়েশ্চেনে বলছে যে কি বেরিয়াম ক্লোরাইড আমরা কেন ব্যবহার করি না। যদি আমরা এখানে বেরিয়াম ক্লোরাইডটা ব্যবহার করতাম, ঠিক আছে, এখন দ্রবণের মধ্যে ধরো এই পাত্রের মধ্যে সালফেট আয়নটা আছে, ধরো এখানে তোমার প্লাম্বাম 2+ আয়ন আছে, এরকম থাকতে পারে। তোমার রিসার্চ যারা করে ওখানে ধরো থাকতে পারে এরকম আয়ন। এই আয়ন যদি থাকে, তখন এই আয়ন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্লাম্বাম ক্লোরাইড এইটা তৈরি করে। এইটার অধক্ষেপও আবার সাদা। ধরো তোমার সালফেট নাই, এখানে সালফেট নাই, কিন্তু এই প্লাম্বাম 2+ আছে, এও ধরো সাদা অধক্ষেপ দিল। এখন তুমি তো ভাববা যে তাহলে তো যেহেতু সাদা দিছে তার মানে সালফেট আছে, কিন্তু অ্যাকচুয়ালিটিতে সালফেট ছিল না। এই জন্য আমরা ক্লোরিনটা ইউজ করি না, কারণ ক্লোরিন ইউজ করলে এই প্লাম্বাম আয়ন থাকলেও এরকম প্লাম্বাম ক্লোরাইড হয় আর সাদা অধক্ষেপ দেখা যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি কপার আয়ন ইলেকট্রন বিন্যাস সাথে। আচ্ছা, এটা আমরা আগে করাই দিছি, চেক করে নাও। ওই যে ক্রোমিয়ামেরটা করাই দিছিলাম না, সেম ভাবে কপারেরটাও তোমরা করে নাও। আমাদের পরবর্তী কোয়েশ্চেন অনেকবার আসছে দেখতেছি, 3f অরবিটাল সম্ভব নয় কেন? আচ্ছা, এই যে তোমার
প্রধান কোয়ান্টাম সংখ্যা কি n, এটা 1 2 3 4 এরকম হয়। ওকে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান সমান কি 0 থেকে n-1 পর্যন্ত হইতে পারে, রাইট? সো এখন ধরো এখানে 3 দিছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কত 3। তাহলে এটা এই স্পেশাল কেসটা আমরা এখন চিন্তা করি, n সমান সমান 3 হলে l কত হইতে পারবে? এদিকে দেখো 0 থেকে n-1 পর্যন্ত, n-1 কত 3-1, তাহলে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত হইতে পারবে। তো লিখি 0 থেকে আমরা 2, 0 1 2। ওকে, এখন এস পি ডি এফ এর বেলায় কি বলছিলাম? এস হচ্ছে 0, p1, d2, f হচ্ছে 3। তাহলে এটা থেকে কি পাইলাম? এস এস পি ডি পাইলাম, কিন্তু এফ কি সম্ভব? এফ কি পাইতেছি না, তাই 3f সম্ভব না। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। হুন্ডের নীতিটা কি ছিল? হুন্ডের নীতি ছিল এরকম যে সমশক্তি সম্পন্ন কয়েকটা অরবিটাল থাকা লাগে, ঠিক আছে? এগুলো সমশক্তি সম্পন্ন অরবিটাল। এদের মধ্যে যখন ইলেকট্রন ঢোকে, ধরো তোমার কাছে 5টা ইলেকট্রন আছে, তাহলে এরা এইভাবে ঢুকবে, এইভাবে না যে এইখানেই সবগুলো ঢুকে গেছে, এইভাবে ঢুকে না, ঠিক আছে? যে এইভাবে ঢুকবে, যে সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থা থাকতে চাবে। এটা ভুল, এটা কারেক্ট। এটা হচ্ছে হুন্ডের নীতি। তো বেরিলিয়ামের ক্ষেত্রে খাটে না কেন? দেখি তো, আসো তো। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4 নাম্বার। তাহলে এর কত হবে? 1s2 2s2। তো 2s এ কয়টা? একটা। ও আচ্ছা, তা একটা যেহেতু আছে, তাহলে মানে এখানে সমশক্তি সম্পন্ন অরবিটাল তো একটার বেশি নাই। এখানে যেমন আমাদের একটার বেশি ছিল, তখন আমরা দেখছিলাম যে এইভাবে ওরা ফাঁকা ফাঁকা হয়ে থাকতে চায় অযুগ্ম অবস্থায়। এখানে যেহেতু একটার বেশি না, তাই এর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। হুন্ডের নীতির ব্যাখ্যা চাইছে এখানে উদাহরণ সহ। আচ্ছা, এটা তো বেশি ইজি কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা, হুন্ডের নীতিটা আগে কি? তোমার এই যে ধরো এটা হচ্ছে অরবিটাল, এটা আগেই ব্যাখ্যা করছি, কিন্তু ধরো এটা 3D, তো এর সবগুলোতে কি সমশক্তি সম্পন্ন অরবিটাল হয়। এগুলো সবগুলো শক্তি সমান, কিন্তু ধরো এখানে যে 4s দিই, 4s এর শক্তি কিন্তু 3Dর থেকে কম। সেই জিনিসটা মাথায় রাখবো, যে আগে অরবিটালগুলো হতে হবে কি সমশক্তি সম্পন্ন, সবার এনার্জি ইকুয়াল, সবার পাওয়ার সেম হইলে এখানে ধরো তুমি 5টা ইলেকট্রন দিবা, তো এরা 1 2 3 4 5 এইভাবে থাকতে চায় না। এরা থাকতে চায় কিভাবে? ম্যাক্সিমামলি আনপেয়ার্ড অবস্থায় থাকতে চায়। আনপেয়ার্ড মানে ওরা সিঙ্গেল সিঙ্গেল থাকতে চায়, 2 3 4 5 এইভাবে থাকতে চায়। ওকে, তো তোমাদের যদি আমি লিখতে বলে, লিখবা যে এইভাবে, যে ফার্স্ট অফ অল কি সমশক্তি সম্পন্ন অরবিটাল। সমশক্তি বলতে বুঝছো যে সবগুলোই 3D। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে কি ইলেকট্রন যখন প্রবেশ করে, তখন তারা যতক্ষণ পর্যন্ত খালি থাকে, খালি আছে যতক্ষণ পর্যন্ত ঘর, ততক্ষণ পর্যন্ত ওরা অযুগ্ম অবস্থায় বা আনপেয়ার্ড, এটারই বাংলা হচ্ছে অযুগ্ম, অযুগ্ম অবস্থায় থাকতে চায়। এটাই হচ্ছে হুন্ডের নীতি। যেমন তোমার একটা এক্সাম্পল দিই একদম বেসিক, যে নাইট্রোজেন যে আছে, ওর কি 1s2 2s2 কয়টা হইলো? 4টা হয়েছে, আর 3টা বাকি আছে, তাহলে 2p3। 2pর দিকে এখন যদি তাকাও, 2pতে কয়টা? পিতে কয়টা থাকে? 3টা না? কয়টা আছে? 3টা ইলেকট্রন আছে, তাহলে ঘরও 3টা, 1 2 3 এইভাবে থাকবে। এখানে যদি এইভাবে দাও তুমি, যে 1 2 3, তাহলে এটা রং। এইটা হচ্ছে হুন্ডের নীতি। হচ্ছে কি নেক্সট, পাউলির বর্জন নীতি। আগেরটার সাথে ইলেকট্রন বিন্যাসের এটা আরেকটা নীতি। মেইনলি নীতি কয়টা? ইলেকট্রন বিন্যাসের 3টা। একটা হচ্ছে আউফবাউ, একটা হচ্ছে হুন্ডের নীতি, আর একটা হচ্ছে কি পাউলির বর্জন নীতি। এই 3টে থেকে তোমাদের সিকিউতেও কিন্তু কোয়েশ্চেন আসে, সিমিলারভাবে কতেও আসে, খতেও আসে, যে দেখলাই মাত্র। তো দেখি, পাউলির বর্জন নীতির উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছে। পাউলির বর্জন নীতি হইতেছে কি? এই যে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আগে বুঝাই, তারপরে ভাষায় সংজ্ঞাটাকে আমি লিখবো, বুঝাই। হিলিয়ামে ইলেকট্রন আছে কয়টা? 2টা, 1s2। তার মানে এই যে এটা আছে এখানে 1 2, এই ইলেকট্রন প্রথম ইলেকট্রন, আর এটা কোনটা? দ্বিতীয় ইলেকট্রন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইলেকট্রন। ফার্স্ট ইলেকট্রনের n এর মান কত? 1, এরও 1। l এর মান কত প্রথম ইলেকট্রনের? s এর জন্য 0, এরও 0। m এর মান কত? এরও 0, এরও 0, কিন্তু s প্রথমটা কি উপর দিকে ঘুরতেছে, তাই এটা প্লাস হাফ, আর সেকেন্ডটা কি মাইনাস হাফ। তো এটা কোয়ান্টাম সংখ্যা দেখো, সব কিছু সেম হইলো, একটা না একটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। তো
পাউলির বার্জন নীতি এটাই বলতেছে যে এই একটা পরমাণু নিবা, সেই পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রন, যে কোনো দুটো নিতে পারো, দুটো ইলেকট্রনের যে চারটার কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না, একটা না একটা ভিন্ন হবে। তো তোমাদের সঙ্গে আসলে এটুকুই জাস্ট লিখে দিবা, দিয়ে এইটাকে এক্সাম্পল হিসেবে দেখাই দিবা যে কোয়ান্টাম সংখ্যার মান, কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট হবে। দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কখনো, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন, তাদের কোয়ান্টাম নাম্বার কখনো সেম হবে না। তো এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন যে লিখছে শিখা, এটা অনেকবার আসছে কিন্তু, যে শিখা পরীক্ষায় গাঢ় HCl, গাঢ় HCl কেন ইউজ করা হয়। চলো আমরা এখন একটা শিখা পরীক্ষা করি। এই যে ধরো তুমি সোডিয়াম ধাতু শিখা পরীক্ষা করবা, করলে কি করবা, এর সাথে আমরা গাঢ় HCl দিব, দিলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড হবে না? সোডিয়াম আর ক্লোরিন, এই যে ধাতব লবণ তৈরি করে ফেললাম, ধাতব লবণ, ওই ধাতুর লবণ তৈরি করে ফেলছি। এই লবণকে আমরা যখন হিট দিব শিখা পরীক্ষাতে এখন আমরা ঢুকে গেছি, হিট দেব, তখন Na কে আলাদা করে দিবে, আর এই যে ক্লোরিন আছে ক্লোরাইডের গ্যাস তৈরি করবে, এই গ্যাস হিসেবে ক্লোরাইড চলে যাবে। চলে গেলে শুধু কে থাকলে, এখন আমার শিখা পরীক্ষার জন্য আমরা করতে চাইছিলাম ফার্স্টে কার, সোডিয়ামের, সেই সোডিয়ামই এখানে দেখো আমরা একা পেয়ে গেছি। তাহলে এখন এই সোডিয়ামের মধ্যেই তোমার এর একটা ইলেকট্রন বিন্যাস আছে এরকম, সোডিয়ামের, রাইট, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আছে। এখন ইলেকট্রন উপর থেকে নিচে আসবে, নিচ থেকে উপরে যাবে, গেলে যে তোমার আলোক রশ্মির বিকিরণ বা শোষণ হবে, সেটার কারণে একটা ল্যামডার শক্তি পাবা, এই যে ডেল ই সমান সমান hc/λ, একটা ল্যামডা পাবা, সেই অনুযায়ী তুমি বর্ণ পাবা। সোডিয়াম একটা ল্যামডা দিবে, তারপরে অন্যান্য যে ধাতু আছে, পটাশিয়াম একটা ল্যামডা দিবে, ক্যালসিয়াম একটা ল্যামডা দিবে, ম্যাগনেসিয়াম, এক একজন এক রকম ল্যামডা দিবে, কারণ তাদের ডেল ই আলাদা, ডেল ই আলাদা হইলে ল্যামডাও আলাদা হয়। এই জন্য আমরা গাঢ় HCl ইউজ করি শিখা পরীক্ষা। কেন? কারণ গাঢ় HClটা NaCl তৈরি করবে, ধাতব লবণ তৈরি করবে, পরে এই ধাতব লবণকে তাপ দিলে আমরা ধাতুটাকে আলাদা হিসেবে পেয়ে যাব শিখা পরীক্ষায়। আর এই ক্লোরিন যেটা আছে, এই ক্লোরাইডটা মেনলি তৈরি করতে চাইতেছি, কারণ এই ক্লোরাইডটা উদ্দায়ী পদার্থ। ক্লোরাইড জিনিসটা কি? উদ্দায়ী। এই ওয়ার্ডটা যে তোমার থাকে অ্যান্সারে, উদ্দায়ী। ক্লোরাইড উদ্দায়ী, উপরে উড়ে চলে যায়, যার কারণে আমার শুধু তখন সোডিয়াম থাকে, তখন আমরা কালার দেখতে পাই সোডিয়ামের জন্য। ক্লোরিনের জায়গায় অন্য কিছু থাকলে সে ধরো এখানে এটার সাথে লেগে থেকে গেল, তখন ঝামেলা হয়ে যেত, তখন আর এই কালারগুলো এরকম পাইতাম না আমরা।